মুক্তিযুদ্ধকে যারা দেখেছেন, অংশগ্রহণ করেছেন, তাদের অনেকেরই বয়স আজ ৭০-এর কোঠায়। একদিন হারিয়ে যাবে সাধারণ মানুষের কষ্ট, সংগ্রাম আর অপেক্ষার সেই দিনগুলোর কথা, যদি না তা সংরক্ষণ করা হয়। বেঁচে থাকুক সেই দিনগুলো প্রজন্ম থেকে প্রজন্মে সব বাঙালির মনের মণিকোঠায়। আমাদের এই উদ্যোগ তারই একটি পদক্ষেপ। আজ আমরা শুনব খন্দকার আজিজ আহমেদের মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা। খন্দকার আজিজ আহমেদ একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। আমি এই রাজধানী ঢাকা শহরে আসি ৬৯ সালে। সারা দেশ তখন সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি ঢাকার বিখ্যাত সিটি কলেজের নাইট সেকশনে ভর্তি হই। এর পাশাপাশি আমি সড়ক ও জনপদ বিভাগে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের চাকরি নেই। সে সময় আমার বাসা ছিল হাতিরপুলে, আর আমার অফিস ছিল গ্রিন রোডে। তখন আমার বেতন ছিল ১১০ টাকা। এখন শুনতে হাস্যকর মনে হলেও এটা বুঝতে হবে, তখন চালের কেজিও ছিল মাত্র ৮ আনা। ৭০-এর ঐতিহাসিক জাতীয় নির্বাচনে আমি প্রথম ভোট দেই। তখন দেশবাসীর কাছে একজনই নেতা, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই স্বাভাবিকভাবেই আমার ভোটটাও যে নৌকা মার্কাতেই পড়েছিল সেটা বোধহয় না বললেও চলবে। ১৯৬৬ সালের বিখ্যাত ৬ দফা দাবি দিয়েও পিছিয়ে পড়া বাঙালিদের অধিকার আদায় করা যায়নি। কিন্তু বাঙালিরা তাদের নিজেদের দাবি নিয়ে কতটা সচেতন তা আরও একবার বুঝিয়ে দেওয়ার সময় হয়েছিল পাকিস্তানের ২৩ বছরের ইতিহাসের প্রথম সাধারণ নির্বাচনে। তখন এক বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুকে এই নির্বাচনের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, আপনি কতটি আসনে জয়ী হবার আশা করেন? শেখ মুজিবুর রহমান উত্তর দিয়েছিলেন, আমি অবাক হব যদি আমি ২টি আসনে হেরে যাই। My people loves me and I love them. I can give my life for them. The question does not arise. I have no self-interest. They know it. এরপর পাকিস্তান জাতীয় পরিষদের মোট ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ বিজয়ী হয় ১৬৭টি আসনে। এমনই ছিল বঙ্গবন্ধুর দুর্জয় আত্মবিশ্বাস। আমার জীবনের একটি অন্যতম স্মরণীয় স্মৃতি হচ্ছে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি নিজের সশরীরে উপস্থিত থেকে শুনতে পারা। আমরা রেসকোর্স ময়দানে, যার বর্তমান নাম সোহরওয়ার্দী উদ্যান, গিয়েছিলাম ১২টার দিকে। বঙ্গবন্ধু এই বিখ্যাত ভাষণ বিকেল ২টা৪৫ শুরু করে বিকেল ৩টা৩ শেষ করেন। এই ১৮ মিনিটের প্রতিটি মুহূর্ত যেন ছিল এক অলৌকিক স্বপ্নদৃশ্য। সেদিন বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে যেন বাংলাদেশী কথা বলে উঠেছিল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজাদ আর ইত্তেফাকের পাশাপাশি সে সময়ে পিপলস নামে একটি পত্রিকা বের হতো তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে। ২৫শে মার্চ রাতে কাপুরুষ পাকিস্তানিরা এর অফিসটি পুড়িয়ে দেয়। পরদিন সকালে সেখানে যেয়ে দেখতে পেলাম পুড়ে যাওয়া মানুষের বিভৎস লাশ। ২৬ তারিখ থেকে ঢাকার পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। পাড়ায় পাড়ায় তখন পাকিস্তানি সেনারা টহল দিচ্ছে। রাস্তায় একটু পরপর চেকপোস্ট। এ যেন এক অবরুদ্ধ নগরী। নিজের শহরে নিজেকে মনে হতো অনাহুত। সে সময়ে ঢাকায় পাকিস্তানি যেমন পাঞ্জাবি, সিন্ধি বা বেলুচি তেমন না থাকলেও বেশ কিছু বিহারির বসবাস ছিল। তখন আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যসূত্র ছিল কলকাতার রেডিও স্টেশন আকাশবাণী। তারা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে টাটকা খবর পরিবেশন করত। এছাড়া আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো ছিলই। এই অস্থায়ী বেতার সম্প্রচার স্টেশনটি প্রতিষ্ঠিত হয় ৭১-এর ২৬ মার্চ। দেশ স্বাধীনের পর এই কেন্দ্রেরই নাম হয় বাংলাদেশ বেতার। পাকিস্তানি হানাদার সৈন্যদের দখলকৃত ঢাকা নগরীতে মুক্তিপোষদের এ ধরনের গেরিলা তৎপরতা সামরিক জান্তার কাছে নিঃসন্দেহে এক ভয়ঙ্কর দুঃসংবাদ বৈকি। এদিকে ঢাকায় আমার নিরাপত্তার কথা ভেবে আমার পরিবারের স্বজনরা দারুণ দুশ্চিন্তার মধ্যে ছিল। তাই তাদের কথা ভেবে আমি মার্চের শেষের দিকে পায়ে হেঁটেই আমার বোনের বাড়ি মুন্সিগঞ্জে চলে যাই। আসলে তখন দেশের পরিস্থিতি এমন ছিল যে কোনোরকম শারীরিক ক্লেশই আর কষ্টকর মনে হতো না। ঢাকার অনেক মানুষই তখন শহর ছাড়তে শুরু করেছে। ঢাকার বাইরের পরিস্থিতি তখনও অতটা অস্বাভাবিক হয়ে যায়নি। তবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে সবার মধ্যেই ব্যাপক উৎকণ্ঠা ছিল।
এছাড়া বঙ্গবন্ধু কোথায়, কেমন আছেন সে বিষয়েও বাঙালিরা নিজেদের মধ্যে আলোচনা করত। এখানে কিছুদিন থেকে আমি আমার নিজের গ্রামের বাড়ি ফরিদপুরে চলে যাই। এবারও সেই পায়ে হেঁটে যাত্রা। আমার প্রিয় কবি হেলাল হাফিজ লিখেছিলেন, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমি তখন সদ্য কৈশোর পেরোনো তরুণ হলেও দেশের এই দুঃসময়ে কিছু একটা করার তাড়না আমি তীব্রভাবে অনুভব করছিলাম। তাই আমি ঠিক করে ফেলি এই অন্যায় যুদ্ধের প্রতিরোধে অংশ নেবার জন্য এবার নিজেকে প্রস্তুত করতে হবে। এই সংকল্প করেই আমি বাংলাদেশের শেষ থানা দর্শনা সীমান্ত দিয়ে চলে যাই কলকাতা। সেখানে যে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে দেখলাম আমার দেশের মানুষদের অবর্ণনীয় দুর্দশা। জীবন ধারণের মৌলিক চাহিদা মেটানো যেন ছিল আরেক যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাদের তত্ত্বাবধানে চলছিল অকুতভয় বাঙালি যোদ্ধাদের প্রশিক্ষণ। সেখানে তাদের কাছে আধুনিক অস্ত্র বলতে তেমন কিছু ছিল না, কিন্তু তারপরেও তাদের বুকে ছিল অসাধারণ দেশপ্রেম আর প্রতিশোধের আগুন। সে সময়ে দেশ থেকে খবর পেলাম আমার বাবা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। তাই আমার প্রশিক্ষণ অসম্পূর্ণ রেখেই আমাকে দেশে ফিরে আসতে হয়। প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ আমি করতে পারিনি। এই দুঃখ আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে। মুক্তিযুদ্ধের সেই 9টি মাস এদেশের মানুষ ভয়াবহ দুঃসময়ের ভেতর দিয়ে অতিবাহিত করেছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও কিন্তু একটি ঈদ এসেছিল। মুক্তিযুদ্ধের সময়ে কেবল ঈদ উল ফিতরই পালিত হয়েছিল। ঈদ উল আজহা এসেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হিসেবে। মুক্তিযুদ্ধ চলাকালীন এই ঈদের দিনটি ছিল 1971 সালের 20 নভেম্বর। দিনটি ছিল শনিবার। কিন্তু আমাদের সেবার ঈদে ছিল না কোনো উদযাপনের আনন্দ। সারা দেশ তখন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়িয়েছে। যারা সরাসরি যুদ্ধে যেতে পারেনি তাদের দিনও কাটছিল এক অসহনীয় অনিশ্চয়তার ভেতর দিয়ে। তাই ঈদের আনন্দ উপভোগের মানসিকতা কারোর মধ্যেই ছিল না। অনেক অসহায় শরণার্থী ঈদ কাটিয়েছেন শরণার্থী শিবিরে। আমার মনে আছে জয় বাংলার সম্পাদকীয় পাতায় বঙ্গবন্ধুর একটি বাণীও প্রকাশিত হয়েছিল, যে বাণীর শিরোনাম ছিল উৎসবের ঈদ নয়, ত্যাগের ঈদ। 71-এর 19 নভেম্বর ছিল পবিত্র রমজান মাসের 30তম দিন। এই দিন মুক্তিবাহিনীর হামলার এক পর্যায়ে পাকিস্তানি বাহিনী পিছু হটে ইছামতির পূর্ব পারে অবস্থান নেয়। শেষে ঈদের দিন কালীগঞ্জ থেকে হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর সীমাহীন অত্যাচারের একটা নমুনা ছিল নিরপরাধ মানুষদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া। এক্ষেত্রে তাদের মূল খবর সরবরাহকারী ছিল রাজাকাররা। এদের অনেকেই তাদের ব্যক্তিগত শত্রুতা মেটাবার জন্য দেশের এই অস্বাভাবিক পরিস্থিতিকে কাজে লাগিয়েছে। তাই একই সাথে চলত তাদের নির্দয় লুটপাট। এই রাজাকার বা রেজাকার হল মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গঠিত একটি আধা সামরিক বাহিনী। রাজাকার শব্দটি ফার্সি থেকে এসেছে, যার অর্থ স্বেচ্ছাসেবী। কিন্তু 71-এ এদের কাজ ছিল মুক্তিবাহিনীকে প্রতিরোধ করা। মে মাসে খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠিত হয়, যাদের মধ্যে ছিল স্বাধীনতা বিরোধী বাঙালি আর উর্দুভাষী অবাঙ্গালি অভিবাসীরা। এদের আকার ছিল 30 থেকে 40 হাজারের মতো। আমাদের এলাকায় মুক্তিযোদ্ধাদের একটা অন্যতম সফল অপারেশন ছিল স্থানীয় থানা আক্রমণ করে সেটা একেবারে পুড়িয়ে দেয়া। এই সম্মুখ সমরে পাকিস্তানিদের অসহায় আত্মসমর্পণ দেখেই আমরা বুঝতে পারি এরা এখন পিছু হটছে। এরপর 16ই ডিসেম্বর আসলো সেই চূড়ান্ত বিজয়। সবার বুকে তখন স্বাধীন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন। আমি যোগ দেই দেশের একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বাংলাদেশ পুলিশে। এটা আমি কখনোই ভুলিনি যে আমাদের বীর বাঙালি পুলিশ সদস্যরাই প্রথম প্রকাশ্যে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে অবস্থান নেন। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাতিল হয়ে যাওয়া 303 রাইফেল দিয়ে তারা পাকিস্তানিদের অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন। 71-এর 25শে মার্চ ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের এই সশস্ত্র প্রতিরোধটি সব বাঙালিদের কাছে সশস্ত্র যুদ্ধ শুরুর বার্তা পৌঁছে দেয়। 72 সালে সারদা পুলিশ একাডেমি থেকে ট্রেনিং নেবার পর আমি যোগ দেই কর্মস্থলে।
তারপর পালন করেছি অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এই সবই সম্ভব হয়েছে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে পেশাগত কর্তব্য পালন করতে পেরেছি বলে। তাই তো দেশের সব মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের এত ভালোবাসা ও কৃতজ্ঞতা।